প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনমুখী অর্থনীতি, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ। আর এই আলোচনা চালিয়ে নেবার জন্য আমরা আজকে আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানেই রয়েছেন দেশের প্রথিতযশা ব্যবসায়ী নেতা, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের বারবারের নির্বাচিত পরিচালক এবং বর্তমানে বারবিডার সভাপতি আব্দুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আর একেবারে আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী অধ্যাপক ডক্টর ওয়াসেল বিন সাদাত। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকব আমি সুলতান মাহমুদ। ফিরব আলোচনায়, তার আগে প্রারম্ভিক বক্তব্য এইটুকু জানিয়ে রাখতে চাই, দেশের অর্থনীতিতে পরিবর্তন আনবার জন্য, গতি সঞ্চার করবার জন্য অন্তর্বর্তী সরকারের প্রায় ১.৫ বছরের সময়কালে অনেকগুলো সংস্কার করেছে। অর্থনীতির যে স্তম্ভগুলো ভেঙে পড়েছিল সেগুলোকে মেরামত করবার নানামুখী উদ্যোগও আমরা বিভিন্ন পর্যায়ে দেখতে পেয়েছি, যার ফলশ্রুতিতে বলা হচ্ছে ব্যাংকারদের যে সংগঠন, সেখান থেকে আজই জানানো হয়েছে যে দেশে বিনিয়োগ করবার মতো প্রচুর অর্থ এখন ব্যাংকগুলোতে জমে আছে। বলা হচ্ছে যে ১.৫ লাখ কোটি টাকার তারল্য পড়ে আছে বিনিয়োগের অপেক্ষায়। একই সাথে আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংক, জেপি মর্গান, মাশরেক ব্যাংক, ব্যাংক অফ কানাডা, এরকম প্রতিষ্ঠান ডলার নিয়ে বসে আছে বাংলাদেশের সাথে ব্যবসা করবার জন্য। কিন্তু এর পরেও কেন সেই জায়গায় আমরা খুব একটা গতি দেখতে পাচ্ছি না যদি বলি, কেন বলি, সেই জায়গায় আমরা দেখলাম যে ঋণের প্রবৃদ্ধি নামতে নামতে সেটি ৬.২% নেমে এসেছে। তো কেন এই পরিস্থিতি? সামনে নির্বাচন, মানুষের বাংলাদেশের জনসাধারণের, ব্যবসায়ীদের, বিনিয়োগকারীদের দীর্ঘ প্রতীক্ষার যে গণতান্ত্রিক উত্তরণ, সেই পথেও হাঁটছে দেশ। তারপরও ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কি, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা শুরু করতে চাই জনাব আব্দুল হক, আপনাকে দিয়ে। কেমন আছে আমাদের ব্যবসার পরিবেশ বা ব্যবসার অবস্থাটা কি এখন? অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমি শ্রদ্ধাভরে স্মরণ করি ডিসেম্বর মাসে আমাদের মহান জাতীয় শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, এবং তারপরেও যে শহীদরা বিগত 2024 সালে প্রাণ দিল আবার নতুন করে বাংলাদেশের পরিবর্তন সাধনের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি। আমি গত সপ্তাহে জাপানে ছিলাম। জাপানের বিনিয়োগ সংস্থা জেট্রোর সঙ্গেও আমি কথা বলেছি, যেহেতু আমি জাপানিদের একজন উপদেষ্টা হিসেবে কাজ করছি। তো একজন জিবুতির অ্যাম্বাসেডার গত 2 দিন আগে বাংলাদেশ থেকে গেলেন। জিবুতিতে বিনিয়োগের জন্য আমরা একটা ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ থেকে জানুয়ারি মাসে যাওয়ার চিন্তা করছি, একটা ট্রেড ডেলিগেশন নিয়ে। তিনি কথা বলছিলেন কথায় কথায়, দেখো আমরা জিবুতি কিন্তু চারিদিকে, একদিকে সুদান, একদিকে সোমালিয়া, একদিকে এরিত্রিয়া, আমরা গৃহযুদ্ধ একটা প্রবণ এলাকা আছি, কিন্তু আমরা শান্তি এবং নিরাপত্তা বিধান করে জিবুতিকে আলাদা করে বিনিয়োগের জায়গা হিসাবে তৈরি করছি। সেটা কীরকম? সেটা হলো যে তারা জুবাইতে যেরকম ফ্রি জোন, ফ্রি ট্রেড, সিঙ্গাপুরের মতো, তারা বলছে আমরা জিবুতিকে সিঙ্গাপুর অফ আফ্রিকা হিসেবে গড়ে তোলার চিন্তা করছি। তো তার এই কথাটা আমার খুব মনে ধরেছে, পিস অ্যান্ড সিকিউরিটি, শান্তি এবং নিরাপত্তা। সেনা নিরাপত্তার বিশ্লেষণ অনেক হতে পারে, রাষ্ট্রের নিরাপত্তা কেবল নয়, মানুষের নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, তার স্বাস্থ্যের নিরাপত্তা, তার আবাসনের নিরাপত্তা ইত্যাকারগুলো কিন্তু আসে। কিন্তু মোটা দাগে যদি বলা যায় যে আজকে জাপানের জেট্রো
তারা সারা পৃথিবীতে জাপানের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ দেখে থাকে, বাইরে ইনভেস্টমেন্ট প্রমোট করে, দেশেও প্রমোট করে। তারাও বলছে যে আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করছি। নির্বাচনটা হলে পর একটা সরকার আসবে যারা এই বিনিয়োগের পরিবেশগুলোকে, যে আমার মনে হয়, আমি যদিও ভীষণভাবে পরিবর্তনের পক্ষে এবং সংস্কারের পক্ষের মানুষ, আমার মনে হয় বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে আমরা যে স্ট্রাগল করে আমরা করে আসছিলাম, যে ভয়াবহ রকমের, আপনার বক্তব্য আপনি বলছিলেন যে ইনস্টিটিউটগুলো যে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, বিশেষ করে ব্যাংকগুলো, অর্থনীতির খাতগুলো, এমনকি বিচার ব্যবস্থাতে সব জায়গায় কিন্তু মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছিল। সেখান থেকে একটা পরিবর্তন আমরা চাচ্ছি, সেই পরিবর্তনের জন্য কিন্তু এত রক্তপাত। সেই পরিবর্তনটা আগত সরকারকে নিশ্চিত করতে হবে, তাকে বুঝতে হবে যে মানুষ কী চেয়েছে, তরুণরা কী চাচ্ছে, সেই ভাষাটা, এই ভাষা দিতে হবে তাদেরকে। তারা সব বলেনি, কিন্তু তারা কী চায়? উন্নত জীবন চায়। উন্নত জীবনের জন্য কী দরকার? ভালো শিক্ষা, প্রশিক্ষণ, বিশ্বমানের একটা সরকার ব্যবস্থা, দুর্নীতিমুক্ত একটা বৈষম্যহীন জীবন, যেখানে আয়ের বন্টন, যেমন আমাদের এখানে একজন সাধারণ মানুষের আয় 10,000 টাকা, কিন্তু সে ঢাকা শহরে কোথায় থাকে? মেসে থাকে, মেসে থাকতে গেলে 5 থেকে 7,000 টাকা লাগে। এটা কি সম্ভব? তার মানে এটা অবাস্তব একটা পরিবেশে আমরা আছি। অতএব আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো আমাকে মোকাবেলা করতে হবে, এবং আগামী সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে এই সংস্কারগুলো করা এবং চেঞ্জেসগুলোকে করা, যে যে জিনিসগুলো আসলে দরকার, যেটা মানুষ প্রত্যাশা করছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের সেই রাজনৈতিক শক্তি ছিল না, পলিটিক্যাল পাওয়ার যেটা সেটা নাই, এবং তার পেছনে কোনো মিলিশিয়া কিংবা সামরিক শক্তিও নাই। যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান পেরেছিলেন, তিনি সামরিক বাহিনীর লোক ছিলেন, এবং তিনি মানুষকে মোবিলাইজ করে একটা রাজনীতি করেছিলেন, একটা রাজনৈতিক শক্তি তৈরি করেছিলেন, খাল কাটা এইসব কথা বলে মানুষকে মোবিলাইজ করেছিলেন। অপরদিকে সামরিক বাহিনী তার হাতে ছিল। অতএব এই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য, তার শক্তি কি, রাজনৈতিক শক্তি এবং সামরিক কিংবা মিলিশিয়া শক্তি। আফগানিস্তানের তালেবানরা কেন পাচ্ছে? বিকজ তারা একাধারে রাজনৈতিক দর্শন আছে, রাজনৈতিক পার্টি আছে, এবং শক্তিশালী মিলিশিয়া আছে, যার জন্য তারা আমেরিকার মতো শক্তিশালী লড়াই করেও কিন্তু পেরেছে। অর্থাৎ বাংলাদেশে হয়তো আগামীতে আরও পরিবর্তন লাগবে, সেই পরিবর্তনগুলোর ভাষা দিতে হবে রাজনীতিকে। এবং আমি মনে করি বাংলাদেশের জন্য সামনে ভালো সময়, কারণ আমরা যদি শুধুমাত্র গণতান্ত্রিক একটা সিস্টেমকে এস্টাবলিশ করতে পারি এবং স্টেবিলিটি হয়, যেই সরকার একটা শাসন ব্যবস্থা, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, শিক্ষা ব্যবস্থা একটা, যদি আমরা একটা গ্রহণযোগ্য অবস্থান আনতে পারি, এবং প্রয়োজনীয় সংস্কার, প্রশাসনের যে সংস্কার দরকার, স্থানীয় সরকার ব্যবস্থায় যে সংস্কার দরকার, এবং যে অপরাধগুলো হচ্ছে কিংবা অপচয় এবং দুর্নীতি হচ্ছে, সেগুলোর ব্যাপারে একটা পর্যায়ে আনতে পারি, তাহলে কিন্তু ডেফিনেটলি বাংলাদেশ উইল হ্যাভ ভালো জায়গায় চলে যাবে অল্প সময়। কেন বলছি যে আমিও বাংলাদেশ ব্যাংকের একটা কমিটিতে থেকে দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু ডলারের দাম অনেক কমে এসেছে। যদি বাংলাদেশ ব্যাংক ডলার না কিনতো, তাহলে ডলার কিন্তু 110 টাকা চলে আসতো। বাংলাদেশ ব্যাংক বরং ঠেকিয়ে রেখেছে যে যাতে দামটা আর না পড়ে। আব্দুল হক, আমরা ওই আলোচনায় আবার আসবো। আপনাকে ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই ডক্টর ওয়াসেল বিন সাদাত আপনার কাছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল পরিবর্তিত প্রেক্ষাপটে, বিশেষ করে ব্যবসা ও বিনিয়োগে, সেখানটাতে গত 1.5 বছরে কতটুকু এগুতে পেরেছে, বা যেটা পারেনি তার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সবকিছুই আসলে তীব্রভাবে আপনার বাধার সম্মুখীন হয়েছে। মানুষের স্বপ্নের জায়গাও সীমিত, তেমন সেই সীমিত হতে হতে হয়তো ধরেন এখন নাভিশ্বাস উঠার মতো একটা জায়গায় পৌঁছে গেছে। তো এখন এই ব্যর্থতার দায় কার উপরে যাবে সেটা ইতিহাস হয়তো নির্ধারণ করবেন। তবে কিছু উনি যেমন বলেছেন যে তারা পলিটিক্যাল শক্তি নেই অন্তর্বর্তী সরকারের, একই সাথে তার অন্য আপনার যে শক্তির যে জায়গাগুলা সেগুলোতেও তার হয়তো কিছু ঘাটতি ছিল। কিন্তু তাদের সাফল্যের জায়গাটা যদি আমি আগে প্রথমে দেখার চেষ্টা করি, যে আমাদের অর্থনীতির জায়গা থেকে সব জায়গাতেই বড় বড় ক্ষত, তার মধ্যে সবচেয়ে বড় ক্ষতটা হয়েছিল ব্যাংকিং সেক্টরে।
এবং এই ব্যাংকিং সেক্টরের সাথে এক্সচেঞ্জ রেট এবং অন্যান্য যে জিনিসগুলার আপনার ইয়ে ছিল সেই জায়গাগুলোতে কিন্তু তার একটা শৃঙ্খলা নিয়ে আসতে পেরেছেন। কিছু কিছু জায়গায় এখানে তার একটা শৃঙ্খলা নিয়ে আসতে পেরেছেন এবং বাংলাদেশ ব্যাংক এই জায়গাতে ভবিষ্যতেও যাতে তারা এই ধারাবাহিকতা রাখতে পারেন সেজন্য তারা কিছু আপনার উদ্যোগ গ্রহণ করেছেন। এখানে প্রশ্ন থাকবে যে পরবর্তী সরকার যিনি আসবেন তারা যেসব সংস্কার বা ভালো কাজগুলো হয়েছে সেগুলোকে কতটুকু টেনে নিয়ে যাবেন এবং যেই কাজগুলা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো ম্যান্ডেটে নেই অথবা ম্যান্ডেটে থাকলেও তারা করতে পারেনি, কিছুটা ইনিশিয়েট করেছেন, সেগুলোকে কি তারা ধারণ করবেন কিনা। কারণ আসলে সংকটটা হচ্ছে আস্থার, নিরাপত্তার। হ্যাঁ, যে উনি পিস অ্যান্ড সিকিউরিটির কথা বলেছেন ভাই, মানে অ্যাবসলিউটলি যদি আপনার সমাজে একটা শৃঙ্খলা না থাকে তাহলে আপনার ইনভেস্টমেন্ট আসবে কোত্থেকে, কর্মসংস্থান হবে কোত্থেকে। আমাদের দেশের যে আপনার এই মোমেন্টে তীব্র আপনার কর্মসংস্থানের যে অভাব চলছে, বেকারত্বের সমস্যা, নতুন কোনো কর্মসংস্থানের তৈরি হচ্ছে না কারণ ইনভেস্টমেন্ট নাই, প্রাইভেট সেক্টর ঢুকছে, দারিদ্র আরো দারিদ্র, হ্যাঁ দরিদ্র আরো দরিদ্রতার দিকে চলে যাচ্ছেন তারা। হ্যাঁ, তো এই যে এবং একই সাথে মানে আপনার ইনফ্লেশন মানে আপনার মূল্যস্ফীতি, একে মূল্যস্ফীতির প্রেশার, ওদিকে তার ইনকাম সীমাবদ্ধ, তাহলে সাধারণ মানুষ আসলে খুব একটা ভালো নেই। আর একই সাথে ধন্যবাদ ডক্টর ওয়াসিল বিন সাদাত। আমরা আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরবো আবার আমাদের এই অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আলোচনা নির্বাচনমুখী অর্থনীতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি। আমার ডানেই রয়েছেন FBCCI এর সাবেক পরিচালক এবং বারবিডার সভাপতি আব্দুল হক। আমার সর্বডানে রয়েছেন ডক্টর ওয়াসিল বিন সাদাত, সহকারী অধ্যাপক IBA, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানিয়ে আমি আলোচনা আবার ফিরতে চাই জনাব আব্দুল হক আপনাকে দিয়ে। এই যে উনি বলছিলেন যে আমাদের যে এখন মূল্যস্ফীতি আমরা যেটিকে বিগত সরকারের সময় আমরা 12% পর্যন্ত দেখেছি, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় 8, এখন যেটা আছে 8.2। ডলারের তীব্র একটা ক্রাইসিস ছিল তখন, মহাসংকটই ছিল ডলার। এখন ব্যাংকাররাই আজকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাসুর আরিফিন আজকে সকালেই একটি অনুষ্ঠানে বলছিলেন যে ডলার এখন আর কোনো সংকট নাই। তারপরে টাকার বিনিয়োগের যে তারল্যের যে সংকট ছিল সেটিও কেটে গেছে। তো এরপরও ব্যবসা বাণিজ্যে মন্দা কেন, সেই প্রশ্নটি আপনার কাছ থেকে জানতে চাই। অনেক ধন্যবাদ, একটা দারুণ প্রশ্ন করেছেন আপনি। যে জিনিসটা আমার মনে হয় যে কোর ক্রাইসিস অফ দি হোল থিং, সেটার মধ্যে একটা হলো আপনি প্রথমে বলছেন যে আপনার ডলারের সংকটও নাই, আবার টাকার তারল্যের সংকটও নাই, তাহলে কেন বিনিয়োগ হচ্ছে না? কিংবা অ্যাকচুয়ালি দেখুন, যেটা প্রথমে আলোচনা করছিলাম যে পিস অ্যান্ড সিকিউরিটি ইজ এ প্রিকন্ডিশন ফর অল ডেভেলপমেন্ট। এখন আমি যেহেতু গত সপ্তাহে জাপান থেকে এসেছি, জাপানের বিনিয়োগ এজেন্সির সঙ্গে আমার একটা বিশেষ যোগাযোগ আছে। আমি আনঅফিসিয়ালি গেলেও তারা আমাকে ডেকে অফিসিয়াল কথা বলছে, ফর্মালি মিটিং করেছে। সেখানে আমি যেটা পেলাম যে তারাও নির্বাচনটাকে একটা তাদের ভাষায় একটা নর্মাল নির্বাচন চাচ্ছে। নর্মাল কোট অ্যান্ড কোট, এটার ভিতরে অনেক কথা আছে, কিন্তু যাতে নির্বাচন নিয়ে কোনো কথা না থাকে, কোনো আপত্তি কিংবা কোনো বিতর্ক না হয়, সেটা আমরাও কামনা করি, দেশবাসীও কামনা করি যে নির্বাচন হবে। এবং আমি বিশ্বাস করি প্রচণ্ডভাবে যে আগামী নির্বাচনটা হবে একটা উদাহরণমূলক নির্বাচন। বাংলাদেশের ইতিহাসের নবযাত্রা, যেটা বিশ্ববিখ্যাত পত্রিকা দ্য ইকোনমিস্ট বলেছিল, বাংলাদেশ বিগিনস অ্যাগেন। বাংলাদেশের নবযাত্রা কিংবা নব উদ্যমে নতুন করে যাত্রার যে সূচনা, সেটা হবে হয়তো নির্বাচন দিয়ে। সেখানে আমার বিশ্বাস যে ডলারের সংকট আসলেই নাই। এখন আমাদের 30 বিলিয়নের উপরে রিজার্ভ আছে,
এবং ডলারের দামও কিন্তু নিয়ন্ত্রণ করা গেছে। আমি অভিনন্দন জানাই বর্তমান সরকারের অর্থ বিভাগ কিংবা অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, যে তারা খুব সফলভাবে, যেটা একটা প্রচণ্ড রকমের একটা ইয়ে হয়ে গেছিল, কিন্তু একদম ডলারের দাম কোথায় যাবে নোবডি নোজ, এবং সকল ব্যাংকগুলো প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে ডলারের বাড়ছিল। দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে যে মানে দিন দরবার চাতুর্যতা হচ্ছিল। করেছে, যে প্রচণ্ড রকমের ধোঁকাবাজি করেছে, দাম নিয়ে প্রতি ডলারে অনেক ক্ষেত্রে 10 টাকা বেশি নিয়েছে। এমন বাধ্য হয়ে লোকেরা এলসি খুলবে, কি করবে, বলছে যে এত টাকা হলে করতে পারি। এইভাবে করে তারা টোটালি আনকন্ট্রোল একটা অবস্থা তৈরি করেছিল, এবং সেটাকে বর্তমান গভর্নর মহোদয় এবং বাংলাদেশ ব্যাংকের এটি সার্বিক আপনি বলছেন পতিত সরকারের সময়কার কথা বলছেন। করেছিল কেন জানেন? এটা ছিল যে মাফিয়াদেরকে, অলিগারকে নিয়েছিল গত সরকার এস আলম গ্রুপ, তাদের হাতে দিয়ে দিয়েছিল এন্টায়ার ফরেন এক্সচেঞ্জের কারবারটা। তারা দুবাইতে বসে পুরো এই যাকে বলে হুন্ডিটাকে কন্ট্রোল করতো। এখন হুন্ডিওয়ালারা যে বাইরে যে ডলারটা সেটা কিনতো, টোটালি কি দামে কিনবে, বাজারের দাম একটু বেশি দিয়ে তারা বলে সব আমি নেবো। চট্টগ্রামের ভাষা বলে আয় লইম বেগিনবাজি, তো তোমার কি দরকার, টাকা আমি দিচ্ছি। কোথায় দরকার, সাতকানির দরকার, পটিয়াদের দরকার, টেকনাফে দরকার, তার 10টা না 12টা ব্যাংক আছে, সেগুলোর মাধ্যমে ইমিডিয়েটলি টাকা পৌঁছে দিত। তাতে এন্টায়ার ডলারের সে কন্ট্রোল নিয়ে নেয়। আমাকে তার ব্যাংকের একজন এমডি বলছিল কথা, বলে যে আপনি গভর্নর সাহেবকে বলেন এই অবস্থা তো ভয়ঙ্কর অবস্থা হবে, যে আমরা তো কোনো তাতে সে বিলিয়নস অফ ডলার কামাই করে, এবং এর পরিণামে গোটা দেশে আমি, আপনি, রিক্সাওয়ালা, একজন কৃষক, সাধারণ দিনমজুর, সবাইকে যে মূল্য দিতে হয়েছে, এটা কিন্তু রাজনৈতিকভাবে ব্যাপক আলোচনা হচ্ছে না। এটার সরল ভাষায়, চা দোকানের ভাষায় আলোচনা হচ্ছে ছিল যে লুণ্ঠনের কারণে কিন্তু আসলে এই স্ফীতি, লুণ্ঠনের কারণে এই অরাজক অবস্থা, এবং সেটা সফলভাবে এই সরকার নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমি বলবো তাদেরকে এই জায়গায় অভিনন্দন দিতে হবে, স্বীকার করতে হবে যে শুধুমাত্র ওই কয়েকটা ব্যাংক বন্ধ করার কারণে, এবং সেই ব্যাংকগুলো অধিগ্রহণ করে একটা ব্যাংক করা হয়েছে। অতএব এই অলিগার আগামীতে, আমি একটা প্রশ্ন আপনার মাধ্যমে জাতির কাছে রাখবো, আমাদের আগামী রাজনীতিবিদদের কাছে রাখবো, যে পুঁজিবাদ কি এরকম হবে যে রাষ্ট্র কিছু লুটেরা দানব তৈরি করবে নাকি উদ্যোক্তা তৈরি করবে? এই দর্শনটা আমি প্রফেসর সাহেবকে বলবো যে তারা কিংবা সবার পুরো জাতির কাছে, যে পুঁজির মানে কি। তো জাপানে তো পুঁজিবাদ দেখেছি, তারা বাংলাদেশে ব্যবসা করে জাপানে নিয়ে যাচ্ছে, আমেরিকাতে ব্যবসা করে জাপানে নিয়ে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে ব্যবসা করে জাপানে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে একদল আপনি ব্যবসায়ী নামক দানব তৈরি করলেন, তারা ব্যাংক তৈরি করে এমন লোককে ব্যাংক দিলেন যাকে মোদি দোকান দিয়ে বিশ্বাস করা যায় না। সেটি বারবার আলোচনায় সে এসেছে, কিন্তু লুণ্ঠন করেছে, তার কোনো এন্টার ইকোনমিকে কোলাপস করে দিয়েছে। অর্থাৎ টোটাল নতুন করে গড়তে হচ্ছে কিন্তু আপনাকে। সেটা সরকারকে আমি বলবো যে তারা অনেক সফলভাবে এটা করেছেন, অনেক অপচয়কে রোধ করেছেন, অনেক অপ্রয়োজনীয় প্রকল্পকে মানে থামিয়ে দিয়ে তারা কিন্তু একটা পর্যায়ে এনেছেন। ধন্যবাদ জনাব আব্দুল হক। আমি ওনার কথা দিয়েই আপনাকে আবার আসতে চাই, জনাব ওয়াসিল বিন সাদাত। উনি যেটি বলছিলেন যে এত কিছু সরকার করেছে, এই যে লুণ্ঠন থামিয়েছে, অস্থিরতা বন্ধ করেছে, এত কিছুর পরেও আমাদের ব্যবসা এবং বিনিয়োগ আমরা কোনো গতি দেখতে পাচ্ছি না কেন? আস্থার অভাব আমাদের, কারণ হচ্ছে কি যে করতে লাগবে আস্থা ফেরাতে? সরকার তো চেষ্টা করেছে। আস্থা দোকানে কিনতে পাওয়া যায় না, আপনার কার্যক্রমই প্রমাণ করবে যে জনগণ আপনার উপরে আস্থা রাখতে পারবেন কিনা। তো নিঃসন্দেহে সেই আস্থার ঘাটতি প্রমাণ করেন যে আমরা অন্তর্বর্তী, যেটা বলেছিলাম, আমাদের স্বপ্নের জায়গাগুলো ধাক্কা খেতে খেতে আজকে এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। তো এই যে আপনার বিনিয়োগের মন্দ অবস্থা, বা যেটা দিয়ে প্রশ্নটা তুলেছিলেন আপনি, যে এত রিজার্ভ পড়ে আছে বা ব্যাংকে টাকা আছে, কে নিবে টাকা? মানে কোনো উদ্যোক্তা এই সময়ে আপনার অর্থনৈতিকভাবে তার জন্য এটা কখনোই যৌক্তিক একটা সিদ্ধান্ত না। কারণ আপনার, এবং আপনি দেখবেন যে এই যে এনপিএল, যেটা নন পারফর্মিং লোন, যেটা বেড়ে গিয়েছে এই সময়ে, কিন্তু আপনি দেখবেন যে বেড়ে গিয়েছে। এখানে দুইটা জিনিসের কথা বলা হয়, যে একটা অংশ হয়তো বা আপনার আগে গোপন ছিল, এখন প্রকাশ্য হয়েছে, আর আরেকটা কিন্তু এবার নতুন করে ঋণ খেলাপি হয়েছে, এবং এই ইনফরমেশনটা আসলে ভাগটা কত এটা আমরা এখনো জানি না। নতুন করে ঋণ খেলাপি হওয়ার অনেকগুলো কারণ আছে, ঋণ খেলাপি সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে, কিন্তু তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যারা ঋণ নিয়েছেন তারা তার রিটার্নটা আনতে পারছেন না, যে রিটার্ন দিয়ে সে তার ইচ্ছা থাকলেও সে আপনার সুদটা দিতে পারছে না। তো আপনার ভালো উদ্যোক্তাও কিন্তু এখন ঋণ খেলাপি হয়ে যাচ্ছেন। তো পরবর্তী সরকার যখন আসবেন
তাদেরকে আসলে এই ধারাবাহিকতা কিছু যে এই যে আপনাদের ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে যে কিছু রিফর্ম হয়েছে সেই ধারাবাহিকতা যেমন বজায় রাখার কিছু বিষয় আছে, এবং ভবিষ্যতে যাতে এই লুপহোলের মাধ্যমে আবার ধরেন আমাদের অর্থ পাচার না হয়, সেই জায়গাগুলোতে আমাদের আসলে কি জবাবদিহিতাটা নিশ্চিত করতে হবে সবার। প্রশ্নের জায়গা যদি নিশ্চিত না আপনি যে করতে পারেন, জবাবদিহিতার কথা বলছেন সেটি একটি অরাজনৈতিক সরকারের চেয়ে রাজনৈতিক সরকারের জবাবদিহিতা কি বেশি? তাই থাকা উচিত থিওরিটিক্যালি। এবং বাট অতীত কি বলে আমাদের রাজনীতি? অতীত যেটা বলে আমাদের রাজনীতি, যেখানে রাজনীতিবিদদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কথা ছিল সেখানে অনেক ক্ষেত্রেই আপনার পেশি শক্তি এবং ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। রাজনীতির সংজ্ঞা বলতে এক একজন এক এক জিনিস বুঝতে পারেন, কিন্তু রাজনীতি যদি হয় যে মানুষের জন্য কাজ করা, মানুষের সাথে গণসংযোগ করা। আমি প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে যে আমাদের অতীতে এমপিরা তাদের 300 সিটে বছরে কতদিন থাকতেন? তারা কি সেখানে অফিস চালনা করতেন? এই যে সামনে একটা ইলেকশন আসবে, আমি ধরেন এইবারের ইলেকশন বিতর্ক বা ম্যানিফেস্টোগুলোতে এগুলোর দেখতে চাই, এবং জনগণের কাছ থেকে এই প্রশ্নগুলা তাদের কাছে যাক যে তোমরা আমাদের কাছে কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করবে। এই প্রেশারটা তাদের রাখতে হবে। অর্থনৈতিক কার কি আপনার প্ল্যান আছে ভবিষ্যৎ নিয়ে, সেটা নিয়ে তর্ক হোক, বিতর্ক হোক, এবং একটা জাতীয় নীতির জায়গায় কিছু জায়গায় আছে আমরা জাতীয় নীতি থাকতে হবে। এটা সরকার যেই আসুক ওই আমাদের নীতির জায়গায় যেতে হবে। আপনি তো ভবিষ্যতের কথা বলছেন, আমি বলছিলাম যে এখন কেন একবারে স্টেগনেন্ট হয়ে আছে কেউ কেউ বলছে, আসলে কি এটা তাই থাকবে, বরং পরিস্থিতি আরো খারাপ হতে পারে। নির্বাচন সামনে আসছে, নির্বাচনকালীন সময়ে আপনি এই আমাদের দেখবেন যে এইখানে আপনার তারল্য বৃদ্ধি পাবে বাজারে, মূল্যস্ফীতির একটা সম্ভাবনাও থাকতে পারে। হ্যাঁ, কারণ ইলেকশন রিলেটেড কিছু খরচ আসবে, ঠিক আছে? তখন হয়তো ব্যাংক থেকে কিছু টাকা আপনার আমাদের পাবলিকের হাতে আসবে থ্রু পলিটিশিয়ানস অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম। মানে টাকাটা সাইকেল হতে শুরু করে। হ্যাঁ, কিছুটা টাকা তখন আমাদের যাবে, এবং কিন্তু তার ইম্প্যাক্ট পড়বে আবার হচ্ছে ইনফ্লেশনের উপরে, মানে তখন ইনফ্লেশনটা একটু বেড়ে যেতে পারে, ঠিক আছে? কিন্তু বিনিয়োগ বাড়ছে না, বিনিয়োগ বাড়ছে না, এবং যতক্ষণ এবং শুধুমাত্র আপনার আমাদের যে বিনিয়োগটা আসবে তাহলে কখন আসবে হচ্ছে নতুন একটি সরকার গঠন করার পরে, এবং এই ট্রানজিশনটা হতে হবে শান্তিপূর্ণ এবং অ্যাকসেপ্টেবল। সেই অপেক্ষায় থাকি আমরা। জি, দেখি। ধন্যবাদ ডক্টর ওয়াসেল বিন সাদাত। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনমুখী অর্থনীতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ। আর এই আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি, তাদের সাথেও পরিচয় করা হয়েছে আপনাদের সাথে আগেই। আমি আলোচনায় ফিরতে চাই আব্দুল হক আপনাকে দিয়ে আবার। সেটি হলো, আপনারা বলছিলেন যে অন্তর্বর্তী সরকার কি করেছে কি করে নাই, এখন নির্বাচনকে নিয়ে নানান দোলাচল, এবং নির্বাচিত সরকার না এলে ব্যবসা বিনিয়োগ গড়ে দাঁড়াবে না। সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন। এই অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, ব্যবসায়ীদেরও সেরকম আশা আকাঙ্ক্ষা ছিল, একটি শ্রেণী বাদে সেই ব্যবসায়ীদের যে আশা আকাঙ্ক্ষা তার কতটুকু প্রতিফলন ঘটেছে এই সরকারের কর্মকাণ্ডে, এবং আগামীর যে সরকারের কথা আপনারা বলছেন সেই সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা বা কি,
সেটি কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টে কি থাকা চাই এমন কি কিছু তুলে ধরেছেন আপনারা? অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি প্রশ্ন করার জন্য। আমি মনে করি যে এই প্রশ্নটা এত গভীর যে আনফরচুনেটলি আমি বর্তমান সরকারের সব কাজের প্রশংসা করছি, কিন্তু আনফরচুনেটলি বাণিজ্য সংগঠনগুলো যেহেতু পলিটিসাইজ ছিল, রাজনৈতিকভাবে দারুণভাবে দুষ্ট ছিল, তাদেরকে বেশিরভাগই ফেডারেশন চেম্বারের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দেওয়ার পর যেটা নির্বাচিত আসবে সেখানে অনেক ধূসরতা ছিল, ভঙ্গুরতা ছিল। বাণিজ্য উপদেষ্টা নিজে একজন অত্যন্ত প্রথিতযশা ব্যবসায়ী, তিনি চেষ্টা করেছেন, কিন্তু যে সংস্কারটা দরকার ছিল এটাকে টোটালি বিশ্বমানে নেওয়ার জন্য একটা ঢেলে সাজানো, সেটা সম্ভব হয়নি, যার জন্য নির্বাচনটা হয়নি। সেই কারণে বর্তমান সরকারের বিভিন্ন পলিসি লেভেলে ব্যবসায়ীদের অংশগ্রহণ একেবারেই কম। আমি বলবো এটা একটা বিরাট দুর্বলতা ছিল, যেটা উচিত হয়নি। কারণ পলিসিগুলো, যে পলিসিতে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়বে কিংবা যে সমস্যা উত্তীর্ণ হওয়ার জন্য ব্যবসায়ীদের অংশগ্রহণ, ব্যবসায়ী নেতৃবৃন্দের যারা স্টেক হোল্ডার, তাদের অংশগ্রহণটা খুবই কম ছিল, যেটা আমি বলবো বড় একটা দুর্বলতা হয়েছে এবং এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে আমাদের ব্যবসায়কে। এবং জনাব আব্দুল হক, আমি এখানে আপনাকে একটু থামিয়ে দিতে চাই। আপনি বলছেন ব্যবসায়ীদের অংশগ্রহণ কম ছিল, সেই কারণে ব্যবসায়ীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। আমরা নীতি নির্ধারণে ব্যবসায়ীরা ভূমিকা রাখে, আপনি সেটাই বলতে চাইছিলেন। কিন্তু আমরা সাবেক যে সরকার, আমরা সংসদে দেখেছি 65% বেশি সেই সংসদে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব ছিল। সেখানের তার পরিণতি কি হয়েছে সেটাও আপনি জানেন। তারপরও কি আপনি আপনার এই প্রশ্নে আমি এটা বলবো এইভাবে যে যেসব মানুষকে তারা ব্যবসায়ী হিসাবে রাজনীতিতে নিয়েছে, আমি বিনয়ের সহিত বলবো তারা কতটুকু সত্যিকার উদ্যোক্তা শ্রেণীকে রিপ্রেজেন্ট করে, এটা একটা প্রশ্ন। কারণ যারা রাজনীতিকে ব্যবসা হিসাবে নিয়েছে, তাড়াতাড়ি বড় লোক হওয়া, রাজনৈতিক প্রভাব বিস্তার করে ব্যবসা পাওয়া, রাষ্ট্রীয় আনুকূল্য কিংবা স্টেট কনসেশনগুলো পাওয়া, পাওয়ার হাউস পাওয়া, এটা পাওয়া সেটা পাওয়ার জন্য গিয়েছে, তারা অনেকে পাচার করেছে। আমি বলবো যে আগামী সরকারের কাছে আমাদের প্রার্থনা থাকবে, প্রস্তাব থাকবে কিংবা প্রত্যাশা থাকবে যে আপনি অলিগার্ক, দানব এবং উদ্যোক্তা বিভাজন করতে হবে। এবং স্পষ্টত দরকার একটা জাতীয় পুঁজির দর্শন। জাতীয় পুঁজি কি এরকম অলিগার্কদের হাতে থাকবে, এরকম লুটেরাদের হাতে থাকবে, যারা ব্যাংক লুট করেছে, কোনো ব্যবসা নয় বাণিজ্য নয়, রাজনীতি করে ব্যাংকের মালিক হলো? এই অবস্থা থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা বা সত্যিকার উদ্যোক্তা যারা তরুণ, প্রতি বছর প্রায় 20 থেকে 25 লক্ষ তরুণ বাজারে আসে, তাদেরকে আপনি কোথায় নেবেন? আমি মনে করি আমার 50 বছরের ব্যবসার অভিজ্ঞতায় যে এটা স্পষ্টত একটা ফিলোসফিতে আসা উচিত যে জাতীয় পুঁজি মানি জাতীয় উদ্যোক্তা কারা, জাতীয় পুঁজির দর্শনটা কি হবে। অতএব অতীত সময় যেটা হয়েছে কোনো মতে সেটা কাঙ্ক্ষিত নয়, গ্রহণযোগ্য নয়, তাদেরকে আমি গ্রহণই করতে চাই না। এই বিভাজন আপনি যেটি বলছেন, সেই বিভাজনটা রাজনীতিকরা কিভাবে করতে পারে? তারা যখনই আপনি এত লোককে কেন এমপি বানাতে হবে ব্যবসায়ীদেরকে, কেন? আপনি তো সেটা করা উচিত না। আপনি তাহলে কৃষককে কেন করছেন? তাহলে তো আপনারা বলবেন যে ব্যবসায়ীদের স্বার্থ আপনি কেন এতটুকু করবেন? আপনি তো ব্যবসা, যারা আমাদের পাশে জাপানে কি তা করেছে? তা করে নাই। আপনি আরো দেশে উদাহরণ দিই, আপনি মনে করেন যে ইভেন ইন্দোনেশিয়াতে এত বড় একটা দুর্নীতিপরায়ণ সরকার ছিল, সুহার্তো, তাকে বিদায় করে কিন্তু যে গণতান্ত্রিক সরকার এসেছে তারা কিন্তু অনেক পরিবর্তন এনেছে। জাপানের বিনিয়োগে ঠেসে গেছে ইন্দোনেশিয়া। আমরাও কিন্তু চাচ্ছি যে সত্যিকার উদ্যোক্তা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং আপনার পেশাজীবীদেরকে আপনি নেন, এবং সেই সংস্কারগুলো, সেই পরিবর্তনের কথা কিন্তু ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এবং আগামী সময়ে যেন এই টাকার বিনিময়ে আপনার এই যে নমিনেশন বিক্রি, এর অবসান হয়, এটা আমরা দেখতে চাই। আরেকটা আমি সাবধান বানিয়ে বলবো যে বাংলাদেশের মানুষ কিন্তু পৃথিবীতে একটা নজির স্থাপন করেছে যে অপরাধী সরকার কিংবা তাদের অপছন্দের সরকারকে কিভাবে বিদায় করতে হয়, এটা শিখে গেছে তারা। অথবা আগামীতে কোনো সরকারের পক্ষে জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতা থাকা প্রায় অসম্ভব হবে। এবং এটা হয়তো আমরা খুব নিকট সময় দেখতে পাবো যে বাংলাদেশের জনগণ কিন্তু আবার হয়তো এরকম মাঠে নামতে পারে। সেজন্য যদি পরিবর্তন না হয়, যদি জবাবদিহি না হয়, তখন মানুষ কিন্তু এটাকে বেছে নেবে, তোমাকে সরাই দিলাম। ফলে আমার মনে হয় যে আমি আশাবাদী যে বাংলাদেশের রাজনীতি এরও ম্যাচিউরড হবে এবং আগামীতে একটা জাতীয় সরকারের মতো অবস্থা দাঁড়াবে। কারণ এটা ছাড়া আপনি স্টেবিলিটি দিতে পারবেন না। স্টেবিলিটি না হলে বিনিয়োগ আসবে না। সবচেয়ে বেশি দরকার এফডিআই। এবং আরেকটা জিনিস বলে শেষ করব,
বর্তমান সরকার যেটা আমাদের যারা ইন্ডাস্ট্রি করেছে, সে যে দলেরই হোক, ইন্ডাস্ট্রিটা কিন্তু জাতীয় সম্পদ, সেটিকে সুরক্ষা দিতে এইটা হবে। কিন্তু সুরক্ষা দেওয়া, এবং তার বিরুদ্ধে যদি কোনো উদ্যোক্তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ না থাকে, মামলা না থাকে, কোনো হত্যাকাণ্ড কিংবা অন্য কারণে, তাহলে কোনো রকম যেন তাকে হয়রানির কোনো শিকার হয়রানি না করা হয়। কিংবা তাকে যাতায়াতের ধন্যবাদ, ধন্যবাদ। অবহিত করা উচিত। আমি যদি সে আমেরিকা থেকে ইন্ডাস্ট্রি করতে পারে, আপনার দুবাইতে গিয়ে পারে, তাহলে আমার এখানে এখানে কেন কেন পারবে না? পারবে না? ধন্যবাদ। নিশ্চয়ই আগামী সরকার সেই দিকে খেয়াল রাখবে, সেই আশাবাদ ব্যক্ত করতে চাই। জনাব আব্দুল হক, আপনাকে ধন্যবাদ। আমি আলোচনা শেষ করব ডক্টর ওয়াসিল বিন সাদাত আপনাকে দিয়ে। এই দেশের ক্রান্তিকালে বা দেশের সংকটময় মুহূর্তে আমরা দেখি দেশচিন্তকরা বিভিন্ন সময় প্রেক্ষাপট চেঞ্জ হলে বা ভবিষ্যতের জন্য নানান নির্দেশনা দিয়ে থাকে। আপনারা যারা দেশচিন্তক হিসেবে কাজ করেন বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, এই সরকার বা আগামী সরকারের জন্য এই যেটি আব্দুল হক বলছিলেন যে স্থিতিশীলতা দরকার বা শান্তি, পিস অ্যান্ড সিকিউরিটি, সেটি নিশ্চিত করবার জন্য এই যে যারা এখন নির্বাচনের জন্য মুখিয়ে আছে, তাদের প্রতি আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে আমরা যে কাজগুলো করব আর যেগুলো পারবো না সেগুলোর ফুটপ্রিন্ট রেখে যাব, সে পথে কতটা এগিয়েছে? ধন্যবাদ। প্রথম কথা, আমি ওনার কথার কিউ ধরে কথাটা শুরু করব। সেটা হচ্ছে যে বাংলার মানুষ জাগতে শিখে গেছে। আসলে বাংলার মানুষ যে জাগতে পারে এটার উদাহরণ 1971, 1990, 2024। কথা হচ্ছে এর মাঝখানে, মানে এই জাগার মাঝখানে কিন্তু একটা লম্বা সময় লাগে সেই ফোর্সটা তৈরি হতে, এবং ওই সময়ে কিন্তু জাতি আবার পিছিয়ে যায়। আমাদের কখনোই আর যাতে এরকম ভাবে জাগতে না হয়, এই কামনা দিয়ে আসলে শুরু করছি আমার আপনার বক্তব্যটা। দ্বিতীয়ত যেটা বলেছেন যে আসলে দেখেন, আমাদের কিন্তু পলিসিস দেশের খুব ভালো। আপনি যদি আমাদের পলিসি পেপারগুলো দেখেন, ম্যাক্সিমামই কিন্তু আপনার ওয়ার্ল্ড বেস্ট প্র্যাকটিসগুলোকে রিফ্লেক্ট করা হয় বা করার চেষ্টা করা হয়। প্রবলেমটা হচ্ছে আমাদের এনফোর্সমেন্ট এবং তার ইমপ্লিমেন্টেশনে। তো সেই জায়গাতে আসলে দরকার হচ্ছে সত্যিকারের রাজনৈতিক কমিটমেন্ট, এবং রাজনৈতিক কমিটমেন্টটা যদি আপনার টপ ডাউন আসে, মানে উপর থেকে যদি শুরু হয় দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে, তাহলে দেখবেন নিচের লোকরা, হ্যাঁ, দুর্নীতি আপনি একেবারে শূন্য করবেন না, তা হয় না, এটা আমরা চিন্তা, মানে এগুলো অবাস্তব চিন্তা। কিন্তু ওই জবাবদিহিতার জায়গায় আমি যদি মানে এটা যদি একদম আমরা যদি মানে খোলা চোখে দেখতে পাই এটা অন্যায়, তাহলে সে অন্যায়ের বিচার হবে। আমার দেশে সেই সমাজটা যখন হবে, তখনই মানুষের সেই আস্থার জায়গাটা ফিরে আসবে যে এখানে আইনের শাসন আছে। আইনের শাসনটার জন্য গণতন্ত্র দরকার, গণতন্ত্রের জন্য নির্বাচন দরকার, এবং এই নির্বাচনটা হতে হবে গ্রহণযোগ্য। এখানে অন্তর্ভুক্তিমূলক এই শব্দটা নিয়ে বহু তর্ক বিতর্ক আছে, কিন্তু ঘটনা হচ্ছে দেশের এই আপনার একটা সিগনিফিক্যান্ট অংশকে বাদ রেখে যদি আপনি ইলেকশন করেন, তবে ইলেকশন পরবর্তী সময়ে আপনি আবার না কোনো সমস্যার ভিতরে পড়েন। না, সেই ঘটনা কিন্তু অতীতে অনেক ঘটেছে এবং সেই সরকার টিকেও থেকেছে। আমরা সেই আলোচনায় যেতে নাইবা গেলাম। আমি শুধু জানতে চাই যে আসলে সরকার যে ফুটপ্রিন্ট রেখে যাওয়ার কথা বলছিল, সেখান থেকে আপনারা কতটা ইনপুট দিতে পেরেছেন এবং সেটি কতটা রেখেছে সরকার বা রেখে যেতে পারছে? আমি তো সবগুলোর ক্ষেত্রে বলতে পারবো না, তবে অনেক জায়গাতে, যেমন ধরেন আপনার শ্রমশক্তি কমিশন, বা ধরেন আপনার সেই তার যে রিকমেন্ডেশনসগুলা, তা এই কমিশনগুলো কিন্তু তাদের জায়গা থেকে যেই ব্যাকগ্রাউন্ড কাজ, গবেষণাধর্মী কাজ, তার উপরে ভিত্তি করে তারা সুন্দর সুন্দর আপনার সমাধানের জায়গা বা রিকমেন্ডেশনের জায়গাগুলো বলেছেন। তার মধ্যে যেগুলা এই সরকারের ম্যান্ডেটের ভিতরে পড়ে, তারা সেগুলো করার চেষ্টা করেছেন। কিছু অনেক ক্ষেত্রেই আবার বলা হয় যে ম্যান্ডেট নাই, সেগুলো করারও চেষ্টা করেছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে যেগুলো তারা করতে পারেননি, এবং অনেক কিছু জুলাই সনদের উপরেও তারা রেখেছেন, এগুলো আসলে সামনের সরকারের তার রাজনৈতিক ইচ্ছার প্রতিফলনটাই আমরা দেখতে পাবো। নির্বাচনী ট্রেনে উঠেছে বাংলাদেশ, এই রাজনৈতিক দলগুলোর এই প্রতিশ্রুতির মধ্যে সেগুলো দেখতে পাচ্ছেন কিনা? এখনো তো ইলেকশন ম্যানিফেস্টো ওইভাবে বের হয়ে আসেনি, ঠিক আছে? তবে আমি নিশ্চিত যে এই প্রশ্নগুলো এবার বাংলার জনগণ করবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে তার প্রস্তুতি নিয়ে রাখাই ভালো যে তারা প্রশ্নের উত্তরগুলো কি দিবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে, জনাব আব্দুল হক এবং ডক্টর ওয়াসিল বিন সাদাত, আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করতে হচ্ছে এখানে।
আলোচনা শেষ করবার আগে আপনাদের জানিয়ে রাখি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।